আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ঈদের আগে শিথিল হচ্ছে লকডাউন। 23 জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ। এবার বন্ধ থাকবে কলকারখানা। নিম্ন আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর নতুন প্রণোদনা, বরাদ্দ ৩,২০০ কোটি টাকা। করোনায় আজও ২ শতাধিক মৃত্যু। সিটি কর্পোরেশন এলাকায় মডার্নার টিকা দেয়া শুরু। দেশে ভ্যাকসিন উৎপাদনের পরিকল্পনা চূড়ান্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বেসরকারি প্রতিষ্ঠানকেও দেয়া হবে অনুমোদন। মহামারীর ঈদে অনলাইনে পশু বেচাকেনা, চালু হলো digitalhaat.net। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ ছিল না। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11টার 21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি রিয়াজ হাফিজ। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ঈদের আগে কঠোর লকডাউন শিথিল করা হয়েছে। 15 জুলাই থেকে 23 জুলাই ভোর 6টা পর্যন্ত সবকিছুই খোলা থাকবে স্বাস্থ্যবিধি মেনে। তবে ঈদের পর 23 জুলাই সকাল 6টা থেকে 5ই আগস্ট রাত 12টা পর্যন্ত আবারও কঠোর বিধিনিষেধ থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, কঠোর লকডাউনে এখনকার মতো সবকিছুই বন্ধ থাকবে। এর পাশাপাশি বন্ধ থাকবে কলকারখানাও। মাহমুদ হাসানের রিপোর্ট। সারা দেশেই করোনার ভয়াবহ রূপ, প্রতিদিনই বাড়ছে সংক্রমণ। এ অবস্থায় ঈদের আগে 9 দিনের জন্য শিথিল করা হলো চলমান কঠোর লকডাউন। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়, 14 জুলাই মধ্যরাত থেকে ঈদের তৃতীয় দিন 23 জুলাই ভোর 6টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে সবকিছুই চলবে। পবিত্র ঈদুল আজহা উদযাপন, জনসাধারণের যাতায়াত, ঈদ পূর্ববর্তী ব্যবসা বাণিজ্য পরিচালনা, দেশের আর্থসামাজিক অবস্থা এবং অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে সকল বিধিনিষেধ শিথিল থাকবে বলে জানানো হয় প্রজ্ঞাপনে। চলমান বিধিনিষেধ রয়েছে করোনা রোগ বিস্তার কল্পে ইতিপূর্বে জারিকৃত আদেশ, সেটা 14 জুলাই থেকে 22 জুলাই পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার সাপেক্ষে শিথিল করেছে। একই প্রজ্ঞাপনে ঈদের পর 23 জুলাই থেকে আবারও 14 দিনের জন্য কঠোর লকডাউন জারি করা হয়। কঠোর বিধিনিষেধের আওতায় সবকিছুই বন্ধ থাকবে। বন্ধ থাকবে কলকারখানাও। সকল প্রকার কলকারখানা বন্ধ থাকবে। এটি এবারের মতো প্রথমবারের হয়েছে। এছাড়া সড়ক, রেল, নৌপথ, গণপরিবহন সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। শপিং মল, মার্কেট সমূহ, দোকানপাট বন্ধ থাকবে এই 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত। লকডাউনের সময় যারা টিকা গ্রহণ করবেন তারা টিকা কার্ড দেখিয়ে যাতায়াত করতে পারবেন। কাঁচা বাজার সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে ক্রয় বিক্রয় করতে পারবে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। নিম্ন আয়ের মানুষের জন্য ৩,২০০ কোটি টাকার নতুন 5টি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আওতায় পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, নৌ শ্রমিকদের জন্য 2,500 টাকা করে দেয়া হবে। থাকছে ওএমএস কার্যক্রমও। নতুন এই প্যাকেজকে ভীষণ ইতিবাচক হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তবে কঠিন এ সময়ে সরকারের পাশাপাশি বিত্তবানদেরও এগিয়ে আসার আহ্বান তাদের। মেহেদি হাসানের রিপোর্ট। করোনা মহামারীতে দেশ জুড়ে চলছে লকডাউন। বেশিরভাগ বেসরকারি অফিস, দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। বন্ধ রয়েছে গণপরিবহন। এ অবস্থায় কাজ হারিয়েছেন অনেকেই। কষ্টে আছে নিম্ন আয়ের মানুষ। এবার তাদের জন্যই নতুন 5টি প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ প্যাকেজের আওতায় 2,500 টাকা করে পাবেন দিনমজুর, পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, নৌ শ্রমিকরা। মোট উপকারভোগীর সংখ্যা 17 লাখের বেশি। শহর এলাকায় 25 জুলাই থেকে 7 আগস্ট পর্যন্ত ওএমএস কার্যক্রম চলবে। এজন্য বরাদ্দ 150 কোটি টাকা। 333-তে ফোন করে খাদ্য সহায়তার জন্য জেলা প্রশাসকদের অনুকূলে বরাদ্দ থাকছে 100 কোটি টাকা। পল্লী সঞ্চয় ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক এবং পিকেএসএফ এর মাধ্যমে 4% সুদে ঋণ দিতে বরাদ্দ রাখা হয়েছে 1,500 কোটি টাকা। এছাড়া হোটেল, মোটেল, থিম পার্কের কর্মচারীদের বেতন ভাতা পরিশোধে 4% সুদে ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ প্রদানে থাকছে 1,000 কোটি টাকা। এসব উদ্যোগ নিম্ন আয়ের মানুষের জন্য ভীষণ উপকারী বলে মনে করেন অর্থনীতিবিদ ডক্টর আতিউর রহমান। মূলত এগুলো 5 মিশালি প্রণোদনা, অর্থাৎ কিছু কিছু আছে শুধুমাত্র অনুদান,
কিছু আছে ঋণ, কিছু দেখা যাচ্ছে যে খাবার সাহায্য। সুতরাং এই সবগুলো মিলেই আছে। এর জন্য আসলে যেটা বড় চ্যালেঞ্জ হবে সরকারের জন্য, যে কারা টাকাটা পাচ্ছে তাদের জন্য একটা বড় ডেটা বেস দরকার। একটা সুনির্দিষ্ট ডেটা বেস থাকলে ভালো হতো আমাদের জন্য। মহামারীর কঠিন সময়ে ধনীদেরও এগিয়ে আসার আহ্বান জানান এই অর্থনীতিবিদ। সমাজের যারা বড় বড় ব্যবসায়ী, যারা খুব দ্রুত স্টিমুলাস প্যাকেজ নিয়ে গেছেন, তাদেরকে এখনো দু একটা ব্যতিক্রম বাদে সেভাবে সমাজে আমরা দেখতে পাচ্ছি না। এই প্রণোদনা প্যাকেজ ভূমিকা রাখবে অর্থনীতিতে। সেখানে সরকারকেই। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। করোনায় 24 ঘন্টায় 203 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগেই মারা গেছেন 61 জন, শনাক্ত 12,198। নতুন করে সুস্থ হয়েছেন আরও 7,646 জন। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কিছুটা কমেছে। স্থিতিমণ্ডলের রিপোর্ট। করোনা সংক্রমণ বাড়ছে, দীর্ঘ হচ্ছে মৃত্যু তালিকা, সুস্থতার সংখ্যাও কম নয়। করোনায় সারা দেশে 24 ঘন্টায় 203 জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 16,842। 41,755 জনের নমুনা পরীক্ষায় শনাক্ত 12,198। মোট শনাক্ত 10,47,155। নতুন 7,646 জন সহ সুস্থ হয়েছে 8,89,167। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার কমে হয়েছে 29.21%। সুস্থতার হার 84.91 এবং মৃত্যু 1.61%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ঢাকা বিভাগে 61 আর খুলনা বিভাগে মারা গেছে 53 জন। মৃতদের মধ্যে 118 জনই 60 ঊর্ধ্ব। কোয়ারেন্টাইনে আছে 1 লাখের বেশি মানুষ এবং আইসোলেশনে 68,000-এর বেশি। দেশে এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে 70,56,989। স্মৃতিমণ্ডল, একুশে টেলিভিশন, ঢাকা। সারা দেশে সর্বাত্মক লকডাউনের মধ্যেও কমছে না করোনা সংক্রমণ ও মৃত্যুর হার। বিভিন্ন জেলা ও হাসপাতালের তথ্য মতে 27 জেলায় মারা গেছেন 213 জন। এর মধ্যে খুলনা বিভাগে করোনায় 48 ও উপসর্গে মারা গেছেন 17 জন। একুশের প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। খুলনা বিভাগে করোনায় 48 ও উপসর্গে মারা গেছে 17 জন। এর মধ্যে খুলনার 4 হাসপাতালে 19 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় 14 জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন 5 জন। এছাড়া করোনায় বাগেরহাটে 1, সাতক্ষীরায় 1, যশোরে 10, নড়াইলে 3, ঝিনাইদহে 5, কুষ্টিয়ায় 9, চুয়াডাঙ্গায় 2 ও মেহেরপুরে 3 জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে ঝিনাইদহে 7, চুয়াডাঙ্গায় 2 ও সাতক্ষীরায় 8 জন। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় করোনা উপসর্গে 19 জনের মৃত্যু হয়েছে। আগের দিনের চেয়ে 4.06% বেড়ে শনাক্তের হার 33.69%। ময়মনসিংহ মেডিকেলে 18 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় 10 ও উপসর্গে 8 জন। নতুন শনাক্ত 262 জন। ফরিদপুরে করোনা উপসর্গ নিয়ে 16 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে 7 জন করোনায় ও বাকি 9 জন উপসর্গ নিয়ে মারা গেছেন। নতুন শনাক্ত 192। বরিশালে করোনা উপসর্গে 15 জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত 879 জন। চট্টগ্রামে করোনা উপসর্গে মারা গেছে 10 জন। একদিনে সর্বোচ্চ শনাক্ত 955 জন। নাটোরে করোনা উপসর্গে 9 জনের মৃত্যু হয়েছে। টাঙ্গাইলে করোনা উপসর্গে মারা গেছে 9 জন। নতুন আক্রান্ত 272 জন। পাবনায় 7 জনের মৃত্যু হয়েছে। নতুন 222 সহ আক্রান্তের হার 29.60%। রংপুরে করোনা উপসর্গে মারা গেছে 6 জন। ঠাকুরগাঁয়ে করোনায় একদিনে আরও 6 রোগীর মৃত্যু। নতুন শনাক্ত 94 জন। সিলেট বিভাগে করোনায় 5 জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সিলেটে 4 ও হবিগঞ্জে 1 জন। গাজীপুরে মারা গেছে 5 জন। নতুন আরও 197 সহ সংক্রমণের হার 50%। বরগুনায় মারা গেছে 4 জন। দিনাজপুরে করোনায় 3 জনের মৃত্যু, শনাক্তের হার 29.74%। জয়পুরহাটে করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। শেরপুরে করোনায় 1 জনের মৃত্যু হয়েছে, শনাক্তের হার 34.68%। মাসুম আলিসা, একুশে টেলিভিশন। ঢাকার 2 সিটি সহ দেশের 12টি সিটি কর্পোরেশনে মডার্নার টিকা দেয়া শুরু হয়েছে। এর আগে আরও 3টি ভ্যাকসিন প্রয়োগ করা হলেও আজই প্রথম দেয়া হলো মডার্নার টিকা।
মডার্নার টিকার মজুদ আছে 25 লাখ ডোজ। বেশি মানুষকে টিকার আওতায় আনতে নিবন্ধনের বয়সসীমা কমিয়ে 35 করা হয়েছে। আরও জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম আর ফাইজারের পর মহানগরীর মানুষেরা পাচ্ছেন মডার্নার টিকা। রাজধানীর 40টি কেন্দ্রে শুরু হয় মডার্নার টিকাদান। বিভিন্ন কেন্দ্রে স্বতঃস্ফূর্তভাবে টিকার লাইনে দাঁড়িয়েছেন অনেকেই। নিবন্ধনের বয়সসীমা কমানোর কারণে এবার 35 বছর হলেই টিকা নিতে পারছেন। নিবন্ধন করে টিকা নিতে পারেননি এমন যে কেউ কেন্দ্রে এসে টিকা নিতে পারবেন বলে জানালেন ঢাকা শিশু হাসপাতালের উপপরিচালক। এই ভ্যাকসিনটা 35 ইয়ার্স প্লাস আমাদের যারা পাবে এখন, পরে হয়তোবা এটা নিচে নেমে আসবে। এবং গভর্নমেন্টের যে পরিকল্পনা যে আমরা যদি ভ্যাকসিন কভারেজ না বাড়াতে পারি তাহলে এই যুদ্ধে আমাদেরকে পিছিয়ে আসতে হবে। ঢাকা ছাড়াও গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, সিলেট এবং বরিশাল সিটি এলাকায় একযোগে টিকাদান শুরু হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল টিকা কেন্দ্রে নারী পুরুষ নির্বিশেষে সবাই টিকা নিচ্ছেন। সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করে টিকা নিতে পেরে খুশি নিবন্ধনকারীরা। সিটি কর্পোরেশন এলাকায় আমরা এটা মডার্নার ভ্যাকসিন পেয়েছি। আমাদের এখানে যে পরিমাণ রেজিস্ট্রেশন আছে এখনো টিকার যে পরিমাণ সংখ্যা সেই সংখ্যাটাকে এক্সিড করে নাই। গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ এবং শহীদ আহসানুল্লাহ জেনারেল হাসপাতাল কেন্দ্র থেকে মডার্নার ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। গাজীপুরে বরাদ্দ দেওয়া হয়েছে 64,800 ডোজ টিকা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে টিকার জন্য সকাল থেকেই মানুষের ভিড়। সিভিল সার্জন জানান মডার্নার 27,600 ডোজ দিয়ে শুরু হয়েছে টিকাদান। ঢাকা সিটিতে সিনোফার্মের টিকা দেয়া বন্ধ থাকলেও রাজধানীর বাইরে এই কার্যক্রম চলছে। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা মহামারীতে কোরবানির পশুর হাটে জনসমাগম রোধে দেশব্যাপী চালু হলো অনলাইন ডিজিটাল হাট.নেট। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও ইক্যাবের যৌথ উদ্যোগে এটুআইয়ের কারিগরি সহযোগিতায় এ হাটের উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম। অনুষ্ঠানে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের পরিকল্পনায় ডিজিটাল বাংলাদেশের পথে চলছে অপ্রতিরোধ্য যাত্রা। মানিক শিকদারের রিপোর্ট। করোনা মহামারীর কারণে গত বছর খামারি ও উদ্যোক্তারা আর্থিক ক্ষতির মুখে পড়েছিল। এবারও করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে। এ অবস্থায় উৎসব ও অর্থনীতিকে ধরে রাখতে এবছর দেশব্যাপী অনলাইন হাট চালু করেছে সরকার। সকালে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের সভাপতিত্বে ভার্চুয়াল অনুষ্ঠানে অনলাইন প্ল্যাটফর্ম ডিজিটাল হাট.নেট এর উদ্বোধন করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী শ.ম. রেজাউল করিম। উদ্যোক্তারা জানান, অনলাইন হাটে 2 লাখেরও বেশি কোরবানি পশু কেনাবেচা হবে। এতে সরাসরি লাভবান হবেন 10,000 খামারি ও উদ্যোক্তা। সারা বাংলাদেশের যত ডিজিটাল হাট, অনলাইন ডিজিটাল হাটগুলোকে একটা প্ল্যাটফর্মে নিয়ে এসে 64টি জেলার সাথে কানেক্ট করে দেয়া। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, করোনাকালে খামারিদের 700 কোটি টাকা প্রণোদনা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে বলেও জানান তিনি। ঢাকা থেকে শুরু করে গ্রাম পর্যায় পর্যন্ত ডোর টু ডোর গিয়েছে। এক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থা আমাদের অনেক সাহায্য করেছে। এই ডিজিটাল ব্যবস্থা না হলে আমার মনে হয় এটাকে আমরা এই জায়গায় নিয়ে আসতে পারতাম। নিজেদের তৈরি অ্যাপস ও প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশ স্বনির্ভর হচ্ছে বলে জানান আইসিটি প্রতিমন্ত্রী। ডিজিটাল হাট.net, একশপ.gov.bd এবং foodfornation.gov.bd এই 3টা যে সরকারি প্ল্যাটফর্ম, সেটা যেন প্রযুক্তিগতভাবে নিরাপদ থাকে, সাইবার হামলা থেকে যেন নিরাপদ রাখা যায়। উদ্বোধন অনুষ্ঠানেই মাত্র 3 মিনিট 7 সেকেন্ড সময় নিয়ে অনলাইনে একটি কোরবানির গরু কিনেন জুনায়েদ আহমেদ পলক। করোনা সংক্রমণ এড়াতে দেশবাসীকে ঘরে বসেই কোরবানির পশু কেনার আহ্বান জানান তিনি। এটা কিন্তু নিরাপদ এবং সাশ্রয়ী। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে ভার্চুয়াল হাটের পাশাপাশি করোনা মহামারীর মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে রাজধানী সহ সারা দেশে পশুর হাট বসার অনুমতি দিয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। রাজধানীর 2 সিটিতে মোট 30টি হাট বসবে। স্থানীয় পর্যায়েও হাট ব্যবস্থাপনায় কঠোর অবস্থানে থাকবে স্থানীয় প্রশাসন। কোরবানি ও পশুর বর্জ্য ব্যবস্থাপনার প্রস্তুতি ও পর্যালোচনা নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভায় এসব জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। মানিক শিকদারের আরেকটি রিপোর্ট।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোরবানির প্রস্তুতি ও পর্যালোচনা নিয়ে সকালে এলজিআরডি মন্ত্রীর সভাপতিত্বে অনলাইন প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয় আন্তঃমন্ত্রণালয় বৈঠক। কিভাবে পালিত হবে এতে অংশ নেন ঢাকা ২ সিটি কর্পোরেশনের মেয়র সহ দেশের অন্যান্য সিটি মেয়র ও বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা। সিটি কর্পোরেশন, পৌরসভা। এ সময় মন্ত্রী জানান, গণমানুষের ইচ্ছা ও চাহিদা বিবেচনায় করোনা পরিস্থিতির মধ্যেও সরকার সারা দেশে কোরবানির হাট বসার অনুমতি দিয়েছে, তবে মানতে হবে স্বাস্থ্যবিধি। মানুষের আবেগের কারণে এগুলোকে গুরুত্বহীন মনে করার কোনো সুযোগ নেই। এ সময় ঢাকার ২ মেয়র তুলে ধরেন তাদের প্রস্তুতির কথা। আমরা ১,২০,০০০ থলে দিচ্ছি আমাদের প্রত্যেকটা ঘরে ঘরে। ইনশাআল্লাহ ২৪ ঘন্টার মধ্যে আমরা ঢাকা শহরের থেকে এই বর্জ্য অপসারণ করব। আমরা ৬ লক্ষ পলিব্যাগ দিচ্ছি বিভিন্ন বাড়িতে বাড়িতে। এর মধ্যে ২০,০০০ পলিব্যাগ হবে বায়োডিগ্রেডেবল। ঢাকার পাশে ২ শহর নারায়ণগঞ্জ ও গাজীপুরের মেয়রও কুরবানি ও বর্জ্য ব্যবস্থাপনার পরিস্থিতি তুলে ধরেন। যেখানে যানজট হয় সেখানে না করার জন্য ভালো, আমরা এটা চেষ্টা করছি। গত বছর 12টি ছিল, আমরা কমিয়ে এবার 6টি দিয়েছি। করোনা প্রবণ দেশের উত্তর ও পশ্চিমাঞ্চল থেকে গরু বহন না করার সিদ্ধান্ত নিয়েছে সিলেট সিটি মেয়র। নিজ এলাকা থেকেই গরু কেনার অনুরোধ চট্টগ্রামের মেয়রেরও। লোকাল যে গরুগুলো আছে সেখান থেকেই আমরা গরু বিক্রয় করতে। আমরা একটা নিয়ন্ত্রণ কক্ষের ব্যবস্থা করেছি। সিটি কর্পোরেশনের কাউন্সিলররাও হাটের তদারকি করবেন। সরকারি নির্দেশনা ও যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সারা দেশে বসবে কুরবানির পশুর হাট, এমন প্রত্যয় ব্যক্ত করেন সব সিটি মেয়রেরা। ওয়ার্ড কাউন্সিলরের নেতৃত্বে একটা করে কমিটি করা হয়েছে। ইনশাআল্লাহ আমরা 12 ঘন্টার মধ্যে বলা অপারেশনের চেষ্টা করি। করোনাকালে নিরাপদে কোরবানি সম্পন্ন করতে ক্রেতা বিক্রেতা সহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন আলোচকরা। পাশাপাশি অনুরোধ করা হয় শিশু ও বৃদ্ধদের হাটে যাওয়া থেকে বিরত থাকার। যেন নাকি আমরা এই কঠিন অবস্থাকে মোকাবিলা করে। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন থাকছে। তামাক মুক্ত দেশ গড়তে সুনির্দিষ্ট পথনকশার তাগিদ, ককাস গঠনের কথা বলছেন এমপিরা। আবারও আমন্ত্রণ রাত ১১টার ২১ সংবাদে। করোনার বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিক ও সাংগঠনিক সব কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়ে একমাত্র কর্মসূচি হিসেবে মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, স্বাস্থ্যবিধি না মেনে উদাসীনতা প্রদর্শন করলে লকডাউন অর্থহীন। লকডাউনকে ফাঁকি দেয়া গেলেও করোনাকে ফাঁকি দেয়া যায় না। তার প্রমাণ আজকের অতি সংক্রমণ এবং মৃত্যুর উচ্চহার। জনগণ ঠিকমতো স্বাস্থ্যবিধি মেনে চললে লকডাউনের প্রয়োজন হয় না, আর স্বাস্থ্যবিধি না মেনে উদাসীনতার প্রদর্শন করলে লকডাউন অর্থহীন। সাংগঠনিক কর্মসূচি ও রাজনৈতিক কর্মসূচির মতো জনগণের পাশে থাকা। চামড়া শিল্পে কর্মপরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মান নিশ্চিতের তাগিদ দিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। পরিবেশ বান্ধব উপায়ে শিল্প পরিচালনার মাধ্যমে রপ্তানি বাণিজ্য গতিশীল করতে উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান তিনি। আর চামড়ার বাজারে শৃঙ্খলা ফেরাতে টাস্ক ফোর্স গঠনের দাবি জানিয়েছেন এ খাতের উদ্যোক্তারা। তৌহিদুর রহমানের রিপোর্ট। গেল কয়েক বছর ধরে কোরবানির পশুর চামড়ার বাজার ও দামে বিশৃঙ্খলা দেখা দেয়। সরকার কর্তৃক নির্ধারিত দামে বেচাকেনা হয় না চামড়া। সামনে কোরবানির ঈদ, তার মধ্যে আবার করোনার প্রভাব, সব মিলিয়ে কাঁচা চামড়ার দাম ও এ খাতের সার্বিক পরিস্থিতি পর্যালোচনায় ইয়ারএফ এশিয়া ফাউন্ডেশনের এই ভার্চুয়াল আয়োজন। উদ্যোক্তারা বলছেন, চামড়া শিল্পে নানা সমস্যা থাকা সত্ত্বেও এ খাতের সম্ভাবনা অনেক। রপ্তানি বাণিজ্যে বড় ভূমিকা রাখতে পারে চামড়া শিল্প, তাই এ খাতের চলমান উন্নয়ন প্রকল্পগুলোর দ্রুত বাস্তবায়ন জরুরি। যেসব মেটেরিয়ালস লাগে অপারেশনের জন্য, কেমিক্যাল রিয়েজেন্ট, ল্যাব ইকুইপমেন্ট, এটার উপরে সরকারের একটা বিশাল ট্যাক্স আছে, এটা থাকার আমি কোনো যুক্তি দেখি না। লেদার গুডস ফুটওয়্যারে $1.3 বিলিয়ন। আমরা মনে করি যে পলিসি সাপোর্টগুলো যদি দেওয়া হয় তাহলে আমরা এটা অ্যাচিভ করতে সক্ষম হব। সাভারে চামড়া শিল্পনগরীর সিটিপির কাজ শেষ না হওয়ায় পরিবেশের ক্ষতি হচ্ছে, রপ্তানিও আশানুরূপ বাড়ছে না। তাই চামড়া শিল্পে কর্মপরিবেশ ও সার্বিক ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মান নিশ্চিতের তাগিদ দেন আলোচকরা। এখানে প্রচুর কেমিক্যাল, এই জিনিসগুলো কিভাবে ডিসপোজ আপ করতে হবে যাতে পৃথিবী, মানুষ এবং এই প্লান্ট যে হেলথের বিষয়গুলো সেটাতে
ধ্বংস না হয়। সিইটিপির কেসে আমি কিন্তু মনে করি ডুয়েট আমাদেরকে কিন্তু খুব সাংঘাতিক ভাবে শুধু লেটডাউন আমাদেরকে করে নাই, দেশের সাংঘাতিক ক্ষতি করেছে। কোরবানি পশুর চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে এখনই প্রয়োজনীয় উদ্যোগ নিতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। 2040 সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়তে সুনির্দিষ্ট পথনকশা জরুরি বলে মনে করছেন তামাক বিরোধী প্রচারণায় যুক্ত সংসদ সদস্যরা। একই সাথে এমপিদের নিয়ে ককাস গঠনের প্রয়োজনীয়তার কথাও বলছেন তারা। এছাড়া ট্যাক্সের হার আরও বাড়িয়ে তামাকের ব্যবহার নিরুৎসাহিত করার পক্ষে মত তাদের। মঙ্গলবার এক অনলাইন আলোচনায় সংসদ সদস্যরা এসব মতামত তুলে ধরেন। মেহেদী হাসানের রিপোর্ট। জনগণের কাছে যেন এটি চলতি অর্থবছরের বাজেটে নিম্ন ও মধ্যস্তরের সিগারেটের পাশাপাশি কর হার অপরিবর্তিত রাখা হয়েছে গুল ও জর্দায়। শুধুমাত্র উচ্চ ও প্রিমিয়াম স্তরের প্রতি প্যাকেট সিগারেটের মূল্যসীমা 5 থেকে 7 টাকা বৃদ্ধি করা হয়েছে, যা হতাশ করেছে তামাক বিরোধীদের। এমন পরিস্থিতিতে সংসদ সদস্যদের নিয়ে উন্নয়ন সমন্বয়ের এই ওয়েবিনার। কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ও উন্নয়ন সমন্বয়ের চেয়ারম্যান ডক্টর আতিউর রহমান বলছেন, বাজেট অনেক আগেই প্রণয়ন করা হয়ে যায়, ফলে তামাক বিরোধীদের বক্তব্য সরকার আমলে নিলেও বাজেটে এর যৌক্তিক প্রতিফলন দেখা যায় না। আমরা আগামী অর্থবছর অর্থাৎ 22-23 অর্থবছরে তামাক পণ্যে ঘোষিত খুচরা মূল্য উল্লেখযোগ্য মাত্রায় বৃদ্ধি ও বর্ধিত মূল্যের উপর সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক আরোপের জন্য কাজ করছি এবং এই কাজের সূচনা কিন্তু আজকে থেকেই শুরু হয়ে গেল। সংসদ সদস্যরা বলছেন, 2040 সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার থেকে সরে আসেনি সরকার, তবে লক্ষ্য বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা জরুরি। এটি একটি লম্বা পথ, একদিনই শেষ হয়ে যাবে না, কিংবা এক বাজেটই সব সমস্যার সমাধান হবে না। এই করারূপ করলে যেই করের টাকা হবে সেই করের টাকা দিয়ে ওখান থেকে কিছু টাকা অন্তত যারাই তামাক ব্যবহার চাষাবাদ করে তাদের দিতে হবে। খুবই প্রয়োজন হয়ে গেছে চিহ্নিতকরণ যে কোন কাজগুলো আবার করা জরুরি। সেই ক্ষেত্রে আমি আবারও বলবো, বারবার করে বলছি যে কথাটি, যে একটি পুরো আমাদের প্ল্যানটা করা দরকার, পরিকল্পনাটা করা দরকার 40কে কেন্দ্র করে। তামাক চাষী এবং তামাক পণ্য বিক্রেতাদের উপর কর আরোপ করা যায় কিনা তা ভেবে দেখার সময় এসেছে বলেও জানান সংসদ সদস্যরা। তামাকজাত দ্রব্য যারা বিক্রি করবে। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কামালুল আলমকে চেয়ারম্যান করে আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডের পরিচালনা বোর্ড গঠন করা হয়েছে। সোমবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের একক বেঞ্চ এ আদেশ দেন। এর আগে 28 জুন পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেডকে পুনরুজ্জীবিত করার আদেশ দিয়েছিল হাইকোর্ট। বোর্ড সদস্যদের মধ্যে রয়েছেন সাবেক সচিব আনোয়ার ইসলাম শিকদার, সাবেক সিনিয়র জেলা ও দায়রা জজ হাসান শহীদ ফেরদৌস, পূবালী ব্যাংকের সাবেক এমডি আব্দুল হালিম চৌধুরী। 2019 সালের 14 জুলাই পিপলস লিজিং অবসায়নের জন্য আদালতে মামলা করেছিল বাংলাদেশ ব্যাংক। রাজধানীতে লকডাউনে কর্মহীন দিনমজুর ও শ্রমজীবী অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগের কয়েকটি সহযোগী সংগঠন। মোহাম্মদপুরের বসিলায় স্বেচ্ছাসেবক লীগ 200 মানুষকে খাদ্য সামগ্রী দিয়েছে। এছাড়া ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগ রেশন পদ্ধতিতে খাদ্য সামগ্রী প্রদান অব্যাহত রেখেছে। বিভিন্ন স্থানে রান্না করা খাবারও বিতরণ করা হচ্ছে ছিন্নমূল মানুষের মাঝে। বিস্তারিত জানাচ্ছেন রিয়াজ সুমন। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দুস্থ অসহায় কর্মহীন মানুষকে ত্রাণ ও খাদ্য সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন। সকালে রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় কর্মহীন দিনমজুর ও শ্রমজীবী অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। কেউ যাতে খাবারের কষ্ট না পায় সেজন্যই এই উদ্যোগ বলে জানান সংগঠনটির সভাপতি। আমরা রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, পানের দোকানদার, এমনকি নাইট গার্ড, তাদেরকে আমরা খাদ্য সহায়তা দিয়েছি। এটা ঢাকা শহরে চলমান থাকবে। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নির্দেশনায় ঢাকা মহানগর উত্তরের 14 নম্বর ওয়ার্ডে রেশনিং পদ্ধতিতে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে যুবলীগের নেতা কর্মীরা রেশনিং পদ্ধতির মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী উপহার বিতরণ করে যাচ্ছে। ঢাকা মহানগর দক্ষিণের 26 নম্বর ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।
এছাড়া প্রতি রাতে যুবলীগের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়, নীলক্ষেত, ধানমন্ডি, আসাদগেট এলাকায় ছিন্নমূল মানুষের মাঝে চলছে রান্না করা খাবার বিতরণ। রিয়াদ সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। নিচে আরও একটি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। করোনায় সংকটকাল পার করছে পোলট্রি শিল্প, বিক্রি কমেছে 1/3। আমন্ত্রণ আবারও রাত 11টার একুশে সংবাদে। খুলনায় বাংলাদেশ সেনাবাহিনীর 55 পদাতিক ডিভিশনের ত্রাণ সহায়তা কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সকালে খুলনা জেলা স্টেডিয়ামে 5000 দরিদ্র মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। এছাড়া খুলনার শিববাড়ি চত্বরে লকডাউন বাস্তবায়নে সেনাবাহিনীর টহল কার্যক্রমও পরিদর্শন করেন সেনাপ্রধান। পরে সার্কিট হাউসে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন তিনি। এ সময় করোনা পরিস্থিতির সংকটময় অবস্থায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান সেনাবাহিনী প্রধান SM শফিউদ্দিন আহমেদ। এবার SIBL ব্যবসা বাণিজ্যের খবর। দেশের প্রাণীজ আমিষের চাহিদার প্রায় 40% যোগান দিচ্ছে পোলট্রি শিল্প। খাতটিকে কেন্দ্র করে গড়ে উঠছে ক্ষুদ্র মাঝারি অনেক প্রতিষ্ঠান। কমপক্ষে 60 লাখ মানুষের জীবিকা এখন পোলট্রি শিল্পকে ঘিরে। উদ্যোক্তারা বলছেন, করোনা মহামারীর প্রভাবে পোলট্রি, মুরগি ও ডিমের বিক্রি 1/3 কমেছে, ফিরের চাহিদাও কম। সব মিলিয়ে দেশের পোলট্রি শিল্প সংকটকাল পার করছে। পোলট্রি শিল্প নিয়ে তৌহিদুর রহমানের 5 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ প্রথম পর্ব। প্রায় 2 দশক ধরে প্রোটিনের অন্যতম যোগানদাতার ভূমিকায় দেশের পোলট্রি শিল্প। প্রাণীজ আমিষের প্রায় 40% আসছে এই খাত থেকে। প্রান্তিক জনগোষ্ঠী নির্ভর এই শিল্পে নারীর অংশগ্রহণ 40%, আর পোলট্রি পণ্যের বাজার এখন 50,000 কোটি টাকার উপরে। মোট দেশজ উৎপাদন বা জিডিপিতে পোলট্রি শিল্পের অবদান প্রায় 1.6%। করোনা পূর্ববর্তী বছরগুলোতে গড়ে 12% প্রবৃদ্ধি হতো এ খাতে। বাড়ছিল দিন দিন পোলট্রি মাংস ও ডিম গ্রহণের পরিমাণও, যা মেধাবী জাতি গঠনের জন্য খুবই জরুরি বলছেন বিশেষজ্ঞরা। প্রোটিন সোর্স যেটা, এটা কিন্তু মেজর সোর্স, মোস্ট অফ দ্য সোর্স হলো পোলট্রি। আপনি ডিম বলেন আর মাংস বলেন, পুরোটাই পোলট্রি থেকে, বেশিরভাগই পোলট্রি থেকে আসে। কিন্তু করোনা মহামারীর কারণে আয় ও জীবিকার উপর আঘাত আসায় নতুন করে বিপুল সংখ্যক মানুষ দারিদ্র্য সীমার নিচে নেমে গেছেন। গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্য এমনটাই। আর এর সরাসরি প্রভাব পড়েছে ভোক্তাদের উপর। কমেছে ডিম ও মুরগির চাহিদা, বন্ধ হয়ে গেছে অনেক খামার। আমার পাশে আরো 10টা খামার আছে লিয়ার, কিন্তু বর্তমানে একটাও না। করোনার কারণে লকডাউন দিয়ে দেয়, যার জন্য আবার রেট কমে গেছে। উদ্যোক্তারা বলছেন, প্রত্যক্ষ পরোক্ষভাবে কমপক্ষে 60 লাখ মানুষের কর্মসংস্থান পোলট্রি শিল্পে। কিন্তু করোনার প্রভাবে বড় ধরনের সংকটে এই শিল্প। পোলট্রি মুরগির বিক্রি কমেছে অন্তত 35%, আর 30% কমেছে ফিরের চাহিদা। ডিমের বিক্রিও কম। মার্চের লাস্টে যে ধাক্কাটা আমরা খেয়েছি, সেই ধাক্কাটায় আমাদের মুরগির বাচ্চাকে মেরে ফেলতে হয়েছিল, ডিম নষ্ট করতে হয়েছিল। এই সোর্সটা যাতে নষ্ট না হয় সেটার দিকে সরকার যদি মনোযোগী হয়, সেই ক্ষেত্রে সারা দেশের মানুষই উপকৃত হবে, খামারিরা বেঁচে যাবে, সবাই লাভবান হবে। 2016 সালের সর্বশেষ জরিপ বলছে 2010 সালের মানুষের দৈনিক গড় মুরগির মাংস গ্রহণের পরিমাণ ছিল 11.22 গ্রাম। 2016 সালে যা বেড়ে 17.33 গ্রামে উন্নীত হয়। আর ডিম গ্রহণ 7.2 গ্রাম থেকে বেড়ে দাঁড়ায় 13.58 গ্রামে। তবে করোনা পূর্ববর্তী সময় অর্থাৎ 2020 সাল পর্যন্ত এ হার আরও বেড়েছে বলে ধারণা বিশেষজ্ঞদের। এদিকে পোলট্রি শিল্পের সংকট উত্তরণে সমন্বিত পদক্ষেপ দরকার বলে মত অর্থনীতিবিদদের। বিশেষ করে সরকারি নীতি সহায়তার কথা বলছেন এই অর্থনীতিবিদ। 50 লক্ষেরও অধিক লোকের কর্মসংস্থান বাড়বে যদি আমরা সঠিকভাবে পরিকল্পনা এবং নীতির মাধ্যমে আমাদের পোলট্রি সেক্টরকে আমরা সহায়তা করি। কর্মসংস্থান বান্ধব এই শিল্পের উন্নয়নে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলে আশ্বস্ত করলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী। পোলট্রি বিকাশের জন্য তাদের কিভাবে আর্থিক প্রণোদনা দেওয়া যায়, স্বল্প সুদে
সহজ শর্তে কিভাবে লোন দেওয়া যায়, সকল বিষয়টাকে আমরা মাথায় রেখেছি। 4 দশক আগে বাংলাদেশে জনপ্রতি বার্ষিক মুরগির মাংস গ্রহণের পরিমাণ ছিল মাত্র 1 কেজি। এখন তা বেড়ে প্রায় 6.7 কেজিতে উন্নীত হয়েছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করছি রাত 11টার 21 সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঈদের আগে শিথিল হচ্ছে লকডাউন, 23 জুলাই থেকে আবারও কঠোর বিধিনিষেধ। এবার বন্ধ থাকবে কলকারখানা। নিম্ন আয়ের মানুষের জন্য প্রধানমন্ত্রীর নতুন প্রণোদনা, বরাদ্দ 3,200 কোটি টাকা। করোনায় আজও 2 শতাধিক মৃত্যু, সিটি কর্পোরেশন এলাকায় মডার্না টিকা দেয়া শুরু। দেশে ভ্যাকসিন উৎপাদনের পরিকল্পনা চূড়ান্ত, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। বেসরকারি প্রতিষ্ঠানকেও দেওয়া হবে অনুমোদন। মহামারীর ঈদে অনলাইনে পশু বেচাকেনা, চালু হলো digitalhat.net। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ করি।